আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নকশালটি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবরিনা আরিফ, সাথে সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নকশালটি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রতিদিন তোমাদের করোনা বিষয়ে কিছু না কিছু বলে থাকি ক্লাসের শুরুতে। তো ওই বরাবর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, এগুলো তো বলেই থাকি। তো আজকে তোমাদের এই কথাগুলো বলবো যে তোমাদের বলি যে তোমরা যে সময়টা পাচ্ছ বাসায় সেটা বিভিন্ন কাজে লাগাও, যেটা তোমাদের জন্য কি হবে, হেল্পফুল হবে, পরবর্তীতে কাজে লাগবে। তোমরা জানো এখন বিবিসি সহ বিভিন্ন ধরনের সব অনলাইন পোর্টাল রয়েছে, সেগুলোতে কি করছে, সেগুলোতে যে ইংলিশ শেখানোর ব্যবস্থা রয়েছে। দেখা যাচ্ছে খুব অল্প খরচে কি করা যাচ্ছে, ইংলিশ শেখা যাচ্ছে। ঘুরি লার্নিং সহ এরকম বিভিন্ন ধরনের কি রয়েছে, ওয়েবসাইট রয়েছে। এগুলোতে তোমরা কি করতে পারবে। ইংলিশটা তো সাধারণত তোমরা পাঠ্যপুস্তকে পড়ার জন্য বা এই মুখস্থ কিছু লেখার জন্যই নিচ্ছো, কিন্তু দেখবে যে ইংলিশে আমাদেরটা এটা শুধু যে পড়াশোনার জন্য বা পাঠ্যপুস্তকের লেখাটা লেখার জন্য লাগছে তা কিন্তু না, এটা আমরা সারা জীবন লাগবে। চাকরি ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, দেশের বাইরে গেলে হোক, যে কোনো কাজে কিন্তু লাগবে। তাই আমাকে কি করতে হবে, অবশ্যই ইংলিশটা খুব ভালোভাবে জানতে হবে এবং ইংলিশে কি হতে হবে, দক্ষ হতে হবে। তোমরা শুধু ইংলিশ লিখতে জানলেই হবে না, তোমাদের ইংলিশটা সুন্দরভাবে ভালোভাবে বলতেও জানতে হবে। তাহলে কি হবে, দেখো এই সময়টাতে যদি তোমরা ইংলিশে স্পিকিং এর দিকে গুরুত্ব দাও, তাহলে কি হবে, একে অপরের সাথে যে ইংলিশে সুন্দরভাবে কথোপকথন করা যায়, এই জিনিসটা কিন্তু আয়ত্ত করার এটাই সবচেয়ে বড় সুযোগ। আশা করি তোমরা এই সময়গুলো খুব ভালোভাবে কাজে লাগবে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের পাঠ অধ্যায় পঞ্চম, পদার্থ ও শক্তি। তাহলে শুরুতে আমরা দেখে নিই যে আজকে ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। শক্তি কি তা বলতে পারবে, শক্তির বিভিন্ন উৎসের নাম বলতে পারবে, শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে, শক্তির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে বর্ণনা করতে পারবে। এখন আমরা দেখে নিই আমি তোমাদের সাথে আজকে কি কি টপিক নিয়ে বা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তার আলোচ্য বিষয়সূচিতে আমরা কি কি দেখছি, পদার্থ ও শক্তি, শক্তির নানা রূপ, শক্তির রূপান্তর, শক্তির উৎস, শক্তির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ। তাহলে দেখো এই যে আমরা পদার্থ ও শক্তি এই চ্যাপ্টারটা যে শুরু করলাম, তাহলে পদার্থ আর শক্তিটা কি। পদার্থের সংজ্ঞাটা একবারে তোমাদের কাছে খুবই একটা কমন বিষয়। আমরা জানি কি যে যার ওজন আছে, স্থান দখল করে, আয়তন আছে এবং বল প্রয়োগে কি করবে, বল প্রয়োগে বাধা প্রদান করবে, তাকে আমরা বলছি পদার্থ। তো পদার্থের মধ্যে কি কি রয়েছে, বই, খাতা, টেবিল, এরকম বিভিন্ন জড় বস্তু রয়েছে, যেগুলো কি আমরা পদার্থের উদাহরণ হিসেবে ধরতে পারি। তাহলে দেখো এখানে একটা কথা আছে যে ও যার ওজন আছে, স্থান দখল করে। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে কি বইয়ের একটা ছবিটা আছে, এইটার একটা ছবিটা আছে। তাহলে বইটার কথা যদি আমরা কল্পনা করি, কি দেখো বইকে যদি তুমি কোথাও রাখো, সেটা অবশ্যই কি করবে, তার স্থান দখল করবে। বইয়ের একটা ওজন আছে, তাই না? তারপর দেখো আয়তন আছে, মানে কতটুকু জায়গা দখল করে আছে একটা পদার্থ, সেটাকে কি বলছে বা বস্তু, সেটাকে বলছে যে সেই বস্তু হচ্ছে আয়তন। তাহলে আবার কি করবে, বল প্রয়োগে কিন্তু বাধা প্রদান করবে। তুমি যখন অনেকগুলো বই একসাথে রেখেছো, তখন তুমি যদি সেটাকে এক স্থান থেকে আরেক স্থানে সরাতে চাও, তাহলে কি সেটা ইজিলি সরাতে পারবে? একটু হলেও দেখবে তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এই যে আমরা যে সংজ্ঞাগুলো বললাম, এখানে আমরা কয়েকটা জিনিস পেলাম, একটা ওজন আছে, আয়তন আছে, স্থান দখল করে, আর বল প্রয়োগে কি করবে, বাধা প্রদান করবে। তাহলে সেটাকে আমরা কি বলবো, পদার্থ বলবো। আমরা জানি পদার্থ তিন ধরনের বা তিন অবস্থা থাকতে পারে, কঠিন, তরল এবং হচ্ছে কি বায়ু। এরপর দেখো শক্তি। শক্তি কি, শক্তি হচ্ছে কোনো কিছু করার যে সামর্থ্য, সেটাকে আমরা শক্তি বলছি, তাই না? শক্তি বিভিন্ন ধরনের আছে, আলোক শক্তি আছে, শব্দ শক্তি আছে, বায়ু শক্তি আছে। তো আমি বললাম যে কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলছি। তাহলে দেখো এই যে তোমাকে মনে করো একটা টেবিলের উপরে অনেকগুলো বই রয়েছে। এখন দেখা যাচ্ছে 10টা বই রয়েছে, 10টা বই তুমি একসাথে তুলতে পারলে, তুলে আরেকটা টেবিলে নিয়ে গিয়ে রাখতে পারলে, এটা হচ্ছে কি তোমার সামর্থ্য, এটা হচ্ছে শক্তি। কিন্তু তোমাকে যদি ওখানে দেখা গেল যে 20টা বই একসাথে রাখা হয়েছে, সেই 20টা বই তোমাকে ওই টেবিল থেকে আরেকটা টেবিলে স্থানান্তর করতে বলা হলো, কিন্তু তুমি সেটা পারছো না, কারণ তোমার সামর্থ্য নেই বা তোমার শক্তি অতটুকু নেই। তাহলে আশা করি শক্তি কি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে শক্তির কিছু উদাহরণ আমরা জানলাম। এখন দেখো আমরা শক্তির রূপান্তর সম্পর্কে জানবো। শক্তির রূপান্তরটা কি, দেখো এই যে শব্দ শক্তি বলছি আমরা, আলো শক্তি বলছি, তো এই যে বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, এই শক্তিগুলো কি হচ্ছে এক অবস্থা থেকে আরেক অবস্থায় কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। এই যে দেখো বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করছি, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা ওটাকে আবার কি করছি,
করছি, ওইটাকে দেখা যাচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছি। তাহলে দেখো ওটাও একটা শক্তি ছিল, আবার বিদ্যুৎও কিন্তু একটা শক্তি। তাহলে এক শক্তি থেকে আরেক শক্তিতে কি হলো, পরিবর্তিত হলো। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি শক্তির রূপান্তর। তাহলে দেখো এখানে প্রথমে দেওয়া আছে বিদ্যুৎ শক্তি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, একটা বৈদ্যুতিক বাল্ব রয়েছে যেটাতে আলো জ্বলছে। তাহলে দেখো বিদ্যুৎ শক্তিটা কি, বৈদ্যুতিক বাতি, তারপরে পাখা, এগুলো যে রয়েছে ইলেকট্রিক জিনিস যেগুলো রয়েছে সেগুলোতে আমরা কি করে থাকি, সেগুলোতে কিন্তু আমরা কি করে থাকি, বৈদ্যুতিক শক্তি যেটা আছে সেটা ব্যবহার করে থাকি। এখানে কি হয়, এখানে বৈদ্যুতিক শক্তির রূপান্তর হয়। এরপরে দেখো এই যে যান্ত্রিক শক্তির কথা বলছি, যান্ত্রিক শক্তিতে কি হচ্ছে দেখো, কোন চলমান শক্তি। চলমান শক্তি বলতে দেখো বায়ু প্রবাহ রয়েছে, তারপরে যেগুলো বাস রয়েছে বা কার রয়েছে সেটাকে আমরা কি বলছি, যান্ত্রিক শক্তি। দেখো যান্ত্রিক শক্তি ব্যবহার করে কিন্তু এই যে গাড়ি আছে সেটা কিন্তু চলছে। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বাস কি চলমান অবস্থায় রয়েছে। এখন এই গাড়িটা যদি থেমে থাকে সেখানে কি যান্ত্রিক শক্তি কাজ করবে, করবে না। কারণ আমরা কি বলেছি যে যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো চলমান বস্তু শক্তি। তার মানে যখন বাসটা চলাচল করবে তখন যে শক্তিটা উৎপন্ন হবে সেটাকেই আমরা কিন্তু কি বলবো, সেটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। তাই যখন ওটা স্থির অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা সেটাকে কি বলতে পারবো না, যান্ত্রিক শক্তি বলতে পারবো না। ইভেন দেখো বায়ু প্রবাহের কথা বলছি, বায়ুটা যদি আমি বন্ধ অবস্থায় কোনো জায়গায় রেখে দিই, একটা বেলুনের মধ্যে মনে করো বায়ু রয়েছে, বা আমরা যে ফাঁকা বোতলটা রয়েছে সেটার মধ্যে তো বায়ু থাকে, ওইটাকে কি আমরা যান্ত্রিক শক্তি বলতে পারবো, পারবো না। কারণ ওটা কি, ওটা চলমান অবস্থায় নেই। কিন্তু যে বায়ুটা প্রবাহিত হচ্ছে অর্থাৎ চলমান অবস্থায় রয়েছে সেটা যখন কাজে লাগছে তখনই সেটাকে আমরা কি বলতে পারবো, যান্ত্রিক শক্তি বলতে পারবো। আশা করি বিদ্যুৎ শক্তি আর যান্ত্রিক শক্তি কি কাজে লাগছে তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আলোক শক্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মোমবাতি জ্বলছে, তাই না? আর আলোক শক্তিতে দেখো কি কি কাজে লাগছে, যে আমাদের যে সূর্য রয়েছে, সূর্য কিন্তু আলোক শক্তি বা যে কোনো শক্তি হচ্ছে মূল উৎস কি, মূল উৎস হচ্ছে সূর্য। এছাড়া বৈদ্যুতিক বাতি, মোমবাতি এগুলো থেকেও আমরা কি পাচ্ছি, এগুলো থেকেও কিন্তু আমরা আলোক শক্তিটা পাচ্ছি। তাহলে দেখো এই যে সূর্য আমি বললাম মূল উৎস, কারণ আমরা দেখো সূর্য সব শক্তিরই কিন্তু মূল উৎস। সূর্য থেকে আমরা আলো শক্তি পাচ্ছি, তাপ শক্তি পাচ্ছি, আবার সেই সূর্যের আলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারছি। আবার দেখো সেই বিদ্যুৎ যে উৎপন্ন হচ্ছে সূর্যের আলো থেকে সেটা কি আমরা কি করছি, আমরা তো আমরা টেলিভিশন চালাচ্ছি, তারপরে আমার বৈদ্যুতিক পাখা চলছে। তাহলে দেখো এখানে কিন্তু আমার যখন টেলিভিশন চলছে ওখানেও কিন্তু শব্দ শক্তি রূপান্তর হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে সূর্য শক্তি কিন্তু সব শক্তির কি মূল উৎস। এরপর দেখো শব্দ শক্তি এখানে রয়েছে। তো শব্দ শক্তির এখানে দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, এই যে তোমার একটা ঘন্টা কি করছে, দুদুল্যমান অবস্থা আছে, অর্থাৎ কি ঘন্টাটা বাজছে। সূর্য যেহেতু আমার নাম সব শক্তির মূল উৎস, আর শব্দ শক্তি কি, কোনো কিছু দেখো কম্পনের ফলে যে শব্দ যখন কম্পন হচ্ছে, কম্পনের ফলে কিন্তু কি হবে, এই যে শব্দ শক্তি রয়েছে সেটা কিন্তু উৎপন্ন হবে। আর আমরা বায়ু যেমন চোখে দেখতে পাই না, তেমনি কি আমরা শব্দ কি চোখে দেখতে পাই, চোখে দেখতে পাই না, কিন্তু শব্দটা কি আমাদের শ্রবণ শক্তি বা শ্রবণ অনুভূতি জাগায়। তো এই শব্দ শক্তি কাজে লাগিয়ে দেখো কি কি হচ্ছে, এই যে আমাদের যে স্কুলের ঘন্টা বাজে সেটা বাজে। তারপরে এছাড়া আমরা দেখতে পাই কি, এমনি বিভিন্ন জায়গায় যখন বেল বাজানো হয় সেখানেও কিন্তু কি হচ্ছে, শব্দ শক্তিটা কাজে লাগছে। আবার টেলিভিশনে যখন আমরা কি করি, কথা শুনতে পাই, সেখানেও কিন্তু শব্দ শক্তিটা কাজ করছে। তাহলে আমরা আলোক শক্তি আর শব্দ শক্তিটাও দেখে নিলাম। এখন আমরা দেখবো কি তাপ শক্তি। তো তাপ শক্তি দেখো এখানে কি হচ্ছে, কতগুলো কাঠ পোড়ানো হচ্ছে, সেখানে কি হচ্ছে, আগুন জ্বলছে। তো আগুন যখন কোথাও জ্বলবে অবশ্যই সেখান থেকে কি হবে, তাপ উৎপন্ন হবে। আমাদের বাসায় যখন রান্না বান্না করা হয়, চুলা জ্বালানো হয়, সেটা হতে পারে তোমার কাঠের হচ্ছে মাটির চুলায় তুমি কাঠ যে লাকড়ি আছে বা খড়ি আছে সেটা জ্বালিয়ে তুমি কি করছো, সেটা জ্বালিয়ে তুমি রান্না করছো, সেখানেও কিন্তু কি হবে, সেখানেও আগুন জ্বালালে আমার কি হবে, তাপ শক্তি উৎপন্ন হবে। আবার গ্যাসের চুলা আমি যখন রান্না করবো সেখানেও কিন্তু কি হবে, সেখানেও তাপ শক্তি উৎপন্ন হবে। তাহলে দেখো চুলার আগুন, বৈদ্যুতিক বিশ্রী ইত্যাদি থেকে আমরা কি করছি, ইত্যাদি থেকে আমরা তাপ শক্তিটা পাচ্ছি। আর এখানে রাসায়নিক শক্তির যে ব্যাপারটা রয়েছে দেখো, খাবার এবং দেখো জ্বালানি তেল, কয়লা। তো জ্বালানি তেল, কয়লা, জ্বালানি তেল আমরা কোথায় ইউজ করছি, বাস বা অন্যান্য যে হচ্ছে তোমার কার চলে সেগুলোতে কিন্তু জ্বালানি তেল ইউজ করা হচ্ছে, যে পেট্রোল ডিজেল ইউজ করা হচ্ছে সেটাতেও কিন্তু কি হচ্ছে, সেটা পোড়ালেও আমার কি হবে, এই যে রাসায়নিক শক্তি যেটা আছে সেটা উৎপন্ন হবে। আর খাবারের কথা বললাম, আমরা যে খাবারগুলো খাচ্ছি আমাদের দেহে চলে যাচ্ছে ভিতরে, তোমরা এখানে ছবিটা খেয়াল করে দেখো, এখানে খাবার খাচ্ছে আমাদের পরিপাক তন্ত্রে গিয়ে কি হচ্ছে, ডাইজেস্ট হচ্ছে বা পরিপাক হচ্ছে।
হওয়ার ফলে কি হচ্ছে, আমরা তো খাবার খেলে তো শক্তি পাই, আমরা যদি খাবার না খাই কয়েকদিন আমার কি সেই পরিমাণ শক্তি পাবো? হয়তো 2 দিন 3 দিন কাজ করতে পারবো কোনো রকম, কিন্তু তারপরে কি আর পারবো? তার মানে খাবার থেকে আমরা শক্তিটা পাচ্ছি। তাহলে খাবারটা যখন গিয়ে পরিপাক হচ্ছে সেটা কিন্তু ওখানে রাসায়নিক প্রক্রিয়ায় হচ্ছে কি হচ্ছে, খাবার থেকে যে খাদ্যবস্তু শর্করা সহ অন্যান্য খাদ্য সার পাচ্ছি সেটা আমার দেহে আসছে, তখনই কিন্তু কি আমরা শক্তি পাচ্ছি। এই জন্য আমরা কি বলছি যে খাবার থেকেও কিন্তু রাসায়নিক শক্তিটা পাওয়া যাচ্ছে। এখন দেখো আমরা দেখবো যে শক্তির উৎস। তো শক্তির আমরা বিভিন্ন উৎস দেখে নিলাম। তো আমি শক্তির যে মূল উৎস যে সূর্য, এটা কিছুক্ষণ আগে কিন্তু ব্যাখ্যা করেছি যে শক্তির মূল উৎস কিভাবে সূর্য। তো দেখো শক্তির মূল উৎস যে সূর্য বলেছিলাম সেটা আমি মুখে ব্যাখ্যা করেছিলাম। এখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি, এখানে সূর্যের আলোটা যে সোলার প্যানেল রয়েছে এখানে পড়ছে, পড়ার ফলে কি হবে, সোলার প্যানেল থেকে গিয়ে এখানে একটা ব্যাটারি রয়েছে, সেখানে কি হবে, আমার যে বিদ্যুৎটা উৎপন্ন হলো সেটা কি ওখানে সঞ্চিত হবে। হওয়ার পরে দেখো এখান থেকে ক্রমান্বয়ে আমি যেখানে যেখানে আমার কি করব, আমার হচ্ছে বৈদ্যুতিক সংযোগ দিব, সেটা যদি আমি ফ্যান চালাতে দেই, ইলেকট্রিসিটি যে বাতি রয়েছে সেটা হচ্ছে চালাতে দেই, অথবা দেখা যাচ্ছে যদি আমি টেলিভিশন চালাচ্ছি, তাহলে দেখো ক্রমান্বয়ে কি হচ্ছে, আলোক শক্তি, তারপরে হচ্ছে তোমার যে বায়ু শক্তি সেটা উৎপন্ন হচ্ছে, প্লাস কি হচ্ছে, টেলিভিশন ওখানে গিয়ে আমার কিন্তু শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যে তোমাদের বলেছিলাম যে সূর্য হচ্ছে সব শক্তির মূল উৎস, এটা আশা করি তোমরা এটা দেখো খুব ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছো। তারপরে দেখো বায়ু প্রবাহের কথা আমি এর আগেও বললাম, পানির স্রোতের কথা আমি, তোমরা এর আগেও একটা অধ্যায় করেছো। পানির স্রোতকেও কি করে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমাদের যে বৈদ্যুতিক শক্তি রয়েছে সেটা কিন্তু উৎপন্ন করতে পারি। আর যখনই আমি বিদ্যুৎ উৎপন্ন করবো বা বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করবো, তখনই কিন্তু কি করতে পারবো, ওই বৈদ্যুতিক শক্তি কাজে লাগে আমার যত কাজ চালানো যায় সবকিছুই কিন্তু ওই অল্টারনেট ভাবে এভাবে তোমার এই যে সৌরশক্তি থেকে যেরকম পেয়েছিলাম পর্যায়ক্রমে কিন্তু চলতে থাকবে। তাহলে তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি হচ্ছে, এখানে যে সমুদ্র স্রোত বা পানির স্রোত রয়েছে সেটা কাজে লাগানো হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে একটা টারবাইন বা চরকা রয়েছে, সেটা ঘুরছে, ঘোরার ফলে কি হচ্ছে দেখো, এখানে এসে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, হয়ে এই যে বৈদ্যুতিক যে তার রয়েছে এটার মাধ্যমে কিন্তু এখন যেখানে যেখানে আমার বৈদ্যুতিক সংযোগ দেওয়া হবে সেখানে সেখানে কি হবে, বিদ্যুৎ সরবরাহ করা যাবে। তাহলে দেখো আমরা দেখলাম যে শক্তির যে মূল উৎস সূর্য, এর সাথে সাথে কি দেখলাম যে বায়ু প্রবাহ ছাড়াও আমরা যে অন্যান্য যে সমুদ্র স্রোত রয়েছে এগুলোকে কি করতে পারি, কাজে লাগিয়ে কিন্তু শক্তি উৎপন্ন করতে পারি। এখানে দেখছো যে ব্যাটারি, আমাদের যখন ইলেকট্রিসিটি থাকে না তখন আমরা কি করি, এখন তো দেখা যাচ্ছে জেনারেটর চলে, একটা সময় ছিল দেখো ব্যাটারিটাকে কি হবে, ব্যাটারিটা দেখো তোমরা এখানেও দেখলে এখানে ব্যাটারি রয়েছে, এখানে কি করে ব্যাটারিতে আমার বৈদ্যুতিক শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে। তাহলে কি হবে, ওখানে যেহেতু বিদ্যুৎটা সঞ্চিত অবস্থায় রয়েছে, ওখানে আমি যদি সংযোগ দিয়ে আমি যে কাজগুলো বৈদ্যুতিক যন্ত্র চালাতে করবো সেটা কিন্তু করা যাবে। তাহলে ব্যাটারিও কিন্তু আমার কি হলো, একটা শক্তির উৎস। তাহলে আমরা শক্তির উৎসগুলো দেখে নিলাম। এখন দেখো এই যে শক্তি যে বিভিন্ন ভাবে রূপান্তর হচ্ছে, তো এখন এখানে একটা ছবি ভালো করে খেয়াল করে দেখো, যে আমরা জানি কি উদ্ভিদ কি করে, উদ্ভিদ হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে, তাই না? তো উদ্ভিদ যখন সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করছে, এখানেও কি হচ্ছে যে খাদ্য তৈরির সময় রাসায়নিক শক্তি রূপান্তর করছে। কারণ কি দেখো, উদ্ভিদ যখন সূর্যের আলোর সাথে কি করছে, যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা ছেড়ে দিচ্ছি প্রাণীরা, সেই কার্বন ডাইঅক্সাইড আর পানি সহযোগে সে কি করছে, শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি করছে। সেটা কি করছে, সেটা তারপরে এই যে তোমার উদ্ভিদের দেহ সঞ্চিত অবস্থায় থাকছে, আর উদ্ভিদ কি করছে, অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে, সেটা আমরা প্রাণীরা গ্রহণ করছি। তাহলে দেখো এখানে পুরোটাই কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়া। তাহলে এই যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো, কিন্তু যখন উদ্ভিদ খাদ্য তৈরি করলো তখন কিন্তু কি হলো, রাসায়নিক শক্তি রূপান্তর করলো। এরপর দেখো সৌর প্যানেলে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, এটা তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো। বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি, তাপ শক্তি ও শব্দ শক্তিতে কি করা যায়, রূপান্তরিত করা যায়। এখন বিদ্যুৎকে কাজে লাগে যখন আমার একটা লাইট জ্বলছে তখন ওখানে আলোক শক্তি চলে আসলো। তারপরে আমরা কি করছি, আমাদের হচ্ছে ইন্ডাকশন চুলা রয়েছে না, ওটা একটা সহজ উদাহরণ দিই তোমাদের। ইন্ডাকশন চুলায় যখন আমরা রান্না করছি তখন ওটা কি বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে, সেখান থেকে কিন্তু কি করা যাচ্ছে, রান্না করা যাচ্ছে। এখানে দেখো তাপ শক্তি উৎপন্ন হলো। তারপরে আমি দেখছি শব্দ শক্তি, ওটা দিয়ে যখন আমি দেখা যাচ্ছে কম্পিউটারে গান শুনছি অথবা দেখা যাচ্ছে যে আমি টেলিভিশনে কোনো কিছু শুনছি, তাহলে ওখানেও কি হলো, শব্দ শক্তি রূপান্তরিত হলো। তাহলে শক্তির রূপান্তর আমরা দেখে নিলাম। এখন এখানে আরো কিছু ছবি রয়েছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো। এই যে আমি যে কথাগুলো এখন বলেছি
সেটা দিয়ে একটা ছবি অ্যাট এ গ্লান্স দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ যে কেমিক্যাল থেকে মেকানিক্যাল মানে যান্ত্রিক শক্তি রূপান্তর হচ্ছে, খাদ্য থেকে খাদ্যের সাহায্যে, যেহেতু আমি বলেছি যে রাসায়নিক শক্তির রূপান্তর হয়, তো রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। এখানে দেখো একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারিটা যখন টর্চে দেওয়া হচ্ছে লাইট জ্বলে যাচ্ছে, তার মানে কি এখানেও ব্যাটারির মধ্যেও আমার কি থাকে, অ্যাসিড থাকে, ওখানেও কিন্তু কেমিক্যাল বিক্রিয়া হয়, ওখান থেকে কি হলো এই রিঅ্যাকশনের ফলে কিন্তু আমার কি হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এই যে বিদ্যুৎ এখানে হচ্ছে, তাহলে এখানেও দেখো রাসায়নিক শক্তি যেহেতু সঞ্চিত রয়েছে, রাসায়নিক শক্তি থেকে আমার কি হচ্ছে, আমার যে আলোক শক্তি সেটা রূপান্তর হচ্ছে। এখানে ইলেকট্রিসিটি দেওয়া আছে, ইলেকট্রিসিটি থেকেও কি হচ্ছে, এখানে তোমার আলোক শক্তি। তারপরে দেখো এভাবে পর্যায়ক্রমে দেওয়া আছে সূর্য থেকে খাদ্য তৈরি, আবার এখান থেকেও দেখো ইলেকট্রিক্যাল যে তোমার সংযোগ রয়েছে সেখান থেকে কি হচ্ছে, তার শক্তি উৎপাদন হচ্ছে। এখানে আমি দেখো বায়ুবলের কথা কিছুক্ষণ আমি বলেছি, ছবিটা তোমরা ওখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই থেকে কি হচ্ছে, বায়ুটা প্রবাহিত হচ্ছে, আর এখানে কি রয়েছে, এখানে একটা পাখা বা ফ্যানের মতো একটা কি রয়েছে, চাকার মতো রয়েছে। এই জায়গাটা যখন বারবার পর্যায়ক্রমে ঘুরছে, এইটার সাইক্লিক আকারে ঘোরার ফলে কিন্তু এখানেও একটা কি রয়েছে, মোটর রয়েছে। এখানে দেখো এই মোটরটার ছবি এখানে কি দেওয়া হচ্ছে, এখানে একটু বড় করে দেওয়া হচ্ছে। যত বেশি বায়ু প্রবাহ হবে তত পর্যায়ক্রমে কি হবে, এটা কিন্তু ঘুরতে থাকবে। এটা যখন ঘুরতে থাকবে এখানে কিন্তু কি হবে, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, আর সেখান থেকে পরবর্তীতে আমরা কি করব, যে যে শক্তিতে রূপান্তরিত করা যায়, শব্দ শক্তি সহ তাপ শক্তি, সেগুলোতে কিন্তু রূপান্তর করতে পারবো। তাহলে শক্তি রূপান্তর দেখে নিলাম। আজকে যেহেতু আমরা হচ্ছে যে অংশগুলো পড়ছি অধ্যায়ে, সেখানে যে এই অংশটুকুই ছিল। এখন আমরা দেখব যে শক্তির যে যথাযথ ব্যবহার ও সংরক্ষণ রয়েছে। শক্তি আমাদের উৎপাদন হচ্ছে, রূপান্তর হচ্ছে, কিন্তু শক্তি যদি আমরা যথাযথ ব্যবহার না করি, তাহলে সব শক্তি কি আমাদের কি হচ্ছে তোমার নবায়নযোগ্য শক্তি, তা কিন্তু না। কিছু কিছু শক্তি রয়েছে যেটা অনবায়নযোগ্য, অর্থাৎ কি এক সময় আমরা ব্যবহার করতে করতে ওটা কিন্তু ফুরিয়ে যাবে। তাহলে আমি যদি শক্তি যথাযথ ব্যবহার না করি বা সংরক্ষণ না করি, তাহলে দেখা যাচ্ছে যে চাহিদা অনুযায়ী একসময় কিন্তু আমি কি পাবো না, আমি শক্তিটা পাবো না। তাহলে দেখো সূর্য, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, এগুলো তো অনবায়নযোগ্য, এগুলো অফুরন্ত। এগুলো কিন্তু আমরা যতই ব্যবহার করি না কেন, এটা কিন্তু ফুরাবে না প্রকৃতি থেকে। কিন্তু আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছি, তারপরে কয়লা ব্যবহার করছি, তাহলে এগুলো কিন্তু আমার অনবায়নযোগ্য, একসময় ফুরিয়ে যাবে। তাহলে এটা আমি ব্যবহার করবো না তা কিন্তু না, আমি ব্যবহার করবো আমরা, কিন্তু আমরা কি করব, সেটার অবশ্যই কি করবো, যথাযথ ব্যবহার করব। আর সেটা কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। এর জন্য যেটা অনবায়নযোগ্য বা হচ্ছে তোমার সহজে ফুরিয়ে যায় না, সেই ধরনের শক্তিগুলো আমরা বেশি ইউজ করার চেষ্টা করব। সেটা যে শুধু সহজে ফুরিয়ে যায় না বা অনবায়নযোগ্য সেটা কিন্তু না, এছাড়াও কি এই নবায়নযোগ্য যে শক্তিগুলো রয়েছে, এই উৎসগুলো কিন্তু পরিবেশ বান্ধব। তাহলে দেখো প্রথমে কি হচ্ছে, ব্যবহারের পর যে কোনো কিছু ইলেকট্রিক জিনিস যেগুলো আছে, ব্যবহারের পর কি করতে হবে, বৈদ্যুতিক বাতি, যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখতে হবে। তুমি এক রুম থেকে আরেক রুমে চলে যাচ্ছ, হোক সেটা 5 মিনিটের জন্য, ফ্যানের সুইচটা অন আছে, তোমাকে কি করতে হবে, ফ্যান লাইট যদি অন থাকে সেটা অফ করে যেতে হবে। আবার 5 মিনিট পরে সে তুমি দাও, তাহলে 5 মিনিটেও আমার কি হলো, বিদ্যুৎটা কিন্তু সাশ্রয় হলো। তারপরে তোমরা অনেক সময় কি করো, দেখা যাচ্ছে ফ্রিজ থেকে কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে হয়তো একটা আইসক্রিম বের করছো বা অন্য কোনো খাবার বের করছো, এই যে বারবার ফ্রিজের দরজা যখন খোলামেলা করা হচ্ছে, তখন কিন্তু কি হবে, বারবার খোলার পরে এখানেও কিন্তু কি হবে, বিদ্যুতের অপচয় হবে। তাই কি করতে হবে, ফ্রিজটাও যথাসম্ভব কম খুলতে হবে। আমার যখন আসলে প্রয়োজন তখন খুলবো। তোমার কিন্তু তুমি একসাথে দেখা যাচ্ছে তোমার কয়েকটা জিনিস প্রয়োজন, তুমি যখন একবার খুললে তখন কিন্তু ওই একবারে তুমি কয়েকটা জিনিস একসাথে বের করে নিয়ে আসতে পারো। এর জন্য তোমাকে বারবার খোলামেলা করার প্রয়োজন নেই। তাহলে দেখো প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা। আমরা দেখা যায় ফ্রিজ খুলে অনেকক্ষণ ধরে এইটা সেটা বিভিন্ন ড্রয়ারে বা বিভিন্ন জায়গায় খুঁজছি, সেটা না করা যাবে না। আমাদের কি করতে হবে, যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা নিয়ে আমাকে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিতে হবে। বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য কি করতে হবে, গাছ লাগাতে হবে। এখন তো তোমরা জানো অনেকেই কি করছে, তোমাদের বাসায় হয়তো আছে, আমরা বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস লাগাই না, দেখা যাচ্ছে যে আমাদের হয়তো বড় বড় গাছ লাগানোর শহরের ব্যবস্থা নেই বা বাড়ির আশেপাশেও তেমন গাছ নেই। তো ইনডোর প্ল্যান্টসগুলো যদি লাগানো হয়, এটা কিন্তু কি করবে, আমাদের যে বাসার যে পরিবেশ সেটাকেও কিন্তু কি করবে, আমার তো অক্সিজেন সরবরাহ করবে, এছাড়া কি করবে, শীতল রাখবে। এছাড়া যদি তোমার হচ্ছে আশেপাশে যদি জায়গা থাকে, বড় গাছ যদি থাকে, সেটাও কি করবে, ছায়া দিবে। এতে করে কি হবে, যে আমাদের যে তাপটা সেটা কিন্তু কম লাগবে। আর যখন দেখা যাচ্ছে যে তোমার এনভায়রনমেন্টটা মোটামুটি ঠান্ডা থাকবে, তখন কিন্তু যে তুমি এসি ব্যবহার না করে দেখা যাচ্ছে হয়তো ফ্যান ব্যবহার করছো, ফ্যান চালিয়েও তোমার হচ্ছে গরম যেটা সেটা কিন্তু নিবারণ করা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে
যাচ্ছে যে অনেক বেশি বাতাস হচ্ছে বাইরে, সেই সময় দেখা যাচ্ছে ফ্যানটাও কিন্তু অফ রাখা যাচ্ছে। তাহলে দেখো এতে করে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হলো। এরপর দেখো বাতি না জ্বালিয়ে দিনের আলো ব্যবহার করা। আমরা দিনের বেলা অনেকে কি করি, দরজা জানলা সবকিছু বন্ধ থাকে, পর্দাটা টেনে দেওয়া থাকে, দিনের বেলা লাইট জ্বালাচ্ছি। তো সেটা করার কিন্তু আমাদের সবসময় প্রয়োজন পড়ে না। মেঘলা দিন বা দেখা যাচ্ছে যে একবারে তোমার সন্ধ্যার একটু আগে ছাড়া মোটামুটি কিন্তু পর্যাপ্ত আলো থাকে। তো এই সময়গুলোতে আমরা যদি কি করি, পর্দাটা সরিয়ে দিই, তাহলে দিনের যে আলো আছে সেই আলোতে কিন্তু আমরা কি করতে পারবো, কেউ যদি পড়াশোনা করি বা অন্যান্য কাজ করি, সব কাজগুলো কিন্তু আমরা কি করতে পারবো, ওই দিনের আলোতে করতে পারবো। তাহলে দেখো শুধু শুধু বৈদ্যুতিক বাল্ব বা অন্য কিছু জ্বালিয়ে কিন্তু আমার বিদ্যুৎ অপচয় করার প্রয়োজন নেই। এরপর দেখো গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা ও সাইকেল চালানো। তাহলে যে জায়গায় আমার দেখা যাচ্ছে হেঁটে গেলেও হবে, সেই জায়গায় আমি হেঁটে যেতে পারি। এতে করে কিন্তু আমার শক্তির অপচয় কমলো, আর এছাড়া কি হলো, এক্সারসাইজও হয়ে গেল, শরীর চর্চাও হয়ে গেল। এরপরে আমরা কি করতে পারি, সাইকেল চালাতে পারি, সাইকেল চালিয়েও যেতে পারি। তাহলে দেখো একটা মোটর বাইক বা গাড়িতে করে যখন তুমি যাচ্ছ, ওখানে যেহেতু জ্বালানি তেল হচ্ছে খরচ হবে, এই জন্য সাইকেল বা হেঁটে যাওয়াটা কি হবে, অনেক বেশি সাশ্রয়ী হবে এবং কি হবে, শক্তির যে অপচয় সেটা কিন্তু রোধ করা যাবে। তাহলে দেখো শক্তি কিভাবে যথাযথ ব্যবহার করা যায় আর সংরক্ষণ করা যায় সেটা আমরা দেখলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুদিকে পর্দা টেনে দিয়েছে, এই যে গ্লাস দিয়ে যে আলো আসছে সেই আলোটা কিন্তু পর্যাপ্ত আলো। এটার মাধ্যমে কি করা যাচ্ছে, দিনের আলোতে আমরা কাজ করতে পারবো। আর এই যে সাইকেল ব্যবহার করে, এটা দেখছো কি একটা বাচ্চা, তারা স্কুলে যাচ্ছে, তাই না, স্কুলে যাচ্ছে সাইকেল চালিয়ে। তাহলে দেখো এই যে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, ওই যে বললাম এক্সারসাইজের পাশাপাশি কিন্তু তার কি হলো, তার কিন্তু এই যে জ্বালানির যে খরচটা ছিল বা শক্তি, সেটা কিন্তু জীবাশ্ম জ্বালানির খরচটাও কি হলো, কমে গেল। আর জীবাশ্ম জ্বালানি পোড়ালে আমরা জানি কি পরিবেশও দূষিত হয়, তার মানে কি পরিবেশ দূষণটাও কিন্তু আলটিমেটলি কমে গেল। আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। এখন আমরা দেখে নিই আমাদের মূল্যায়নে কি কি প্রশ্ন রয়েছে। মূল্যায়নে দেখো প্রথমে রয়েছে কি, আমরা কিভাবে শক্তির অপচয় রোধ করতে পারি। তাহলে আমরা কিভাবে শক্তির অপচয় রোধ করতে পারি, আমরা কি করতে পারি, শক্তির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করে শক্তির অপচয় রোধ করতে পারি। এরপর দেখো শক্তির রূপান্তর কাকে বলে। শক্তির রূপান্তর কাকে বলে, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করাকে শক্তির রূপান্তর বলে। বস্তুর কম্পন থেকে কিসের সৃষ্টি হয়, বস্তুর কম্পন থেকে কিসের সৃষ্টি হয়, বস্তুর কম্পন থেকে কি হয়, শব্দের সৃষ্টি হয়। তোমরা অনেকে কিন্তু বস্তুর কম্পন থেকে কিভাবে শব্দের সৃষ্টি হয় এই সমস্ত দেখা যাচ্ছে যে প্রজেক্ট যেগুলো রয়েছে তোমাদের, সেগুলো প্রজেক্টও অনেক সময় তোমরা করেছো। তো প্র্যাকটিক্যালি তোমরা করে দেখতে পারো, তোমাদের এই ধরনের অধ্যায়গুলো বড় ক্লাসে পাবে তোমরা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনেছো। আগামী দিন তোমরা ভালো করে পৃষ্ঠা নাম্বারটা খেয়াল করো, মাঝখানে কিছু পৃষ্ঠা কিন্তু স্কিপ করে এখানে হচ্ছে আজকে আলোচনা করা হয়েছে, তাই পৃষ্ঠা নাম্বারটা ভালো করে খেয়াল করবে। যে টপ লিস্টে রয়েছে সেটা কিন্তু 30 থেকে 33 পৃষ্ঠা আর কি 37 পৃষ্ঠা। তোমরা পৃষ্ঠা নাম্বারটা ভালো করে খেয়াল করবে, এতটুকুর উপরে কিন্তু টপ লিস্ট 1টা হবে। নিয়মিত পাশের টপ লিস্টগুলো দিবে, আর অবশ্যই কি করবে, যে হোয়াটসঅ্যাপে যে সলিউশন আছে সেটার সাথে মিলিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।